এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। আঙুলের দৃষ্টি অনুসরণ করে তিনজনই তাকালো সেদিকে। প্রধান ফটকের মুখে দাঁড় করানো একটা বিলাসবহুল স্পোর্টস অ্যাক্টিভিটি, খুব আকর্ষণীয় ডিজাইন এবং শক্তিশালী পারফরমেন্সের BMW X61। ধরিত্রী তখন আধারে তলিয়ে গিয়েছে সোডিয়ামের আলোতে। BMWর বিখ্যাত কিডনি গ্রিল যা গাড়িটির চেহারা আক্রমণাত্মকভাবে ফুটিয়ে তুলেছে। ঝোপের আড়ালে ওত পেতে থাকা ব্ল্যাক প্যান্থারের মতো শিকারী নজরে জ্বলে আছে LED হেডলাইট। বডিতে মডিফাই নতুন আধুনিক ও আভিজাত্যপূর্ণ স্ট্রিমলাইনে রিচার্ডের কোমরে এঁটে থাকা ব্ল্যাক লেদারের বেল্টের স্টিলের অংশে প্রতিবিম্ব পড়তেই প্রতিফলিত হতে থাকে। রিচার্ড ব্যাঘ্র পায় হেঁটে গাড়ির অভিমুখে অগ্রসর হয়। লোকটি পেছন থেকে এক প্রকার ছুটে গেল ডোর খুলে দেওয়ার জন্য। রিচার্ড গিয়ে প্যাসেঞ্জার সিটে জায়গা দখল করে নেয়। ন্যাসো ফ্রন্ট ডোরের কাছে গিয়ে ভেতরে ড্রাইভিং সিটে বসে থাকা ড্রাইভারকে ফিউচে বজ্রপাতের মতন গম্ভীর কণ্ঠে বলল, আউট। ড্রাইভার তৎক্ষণাৎ নেমে পড়ল। ন্যাসো গিয়ে বসলো ড্রাইভিং সিটে। এরপর অপর প্রান্তে লুকাস। রিচার্ড ড্রাগনের ট্যাটু খচিত হাতের তালুতে ট্যাব নিয়ে কিছু অবিক্ষিত করছে। ন্যাসো গাড়ি স্টার্ট দিল। বাতাসের বেগে গাড়িটি স্থান ত্যাগ করলো। এক মুহূর্ত সময় নিল না। অ্যাডজাস্টের বজ্রপাত শব্দে ইতস্তত টের পেল গাড়িটির উপস্থিতি। লোকটি চুপসে যাওয়া মুখ নিয়ে তাকিয়ে দেখলো ধেউ ধেউ করে চলে যাওয়া গাড়িটি। অতঃপর গিয়ে অপর গাড়িটিতে গিয়ে বসে পড়ল। ড্রাইভার সাথে সাথেই সামনের গাড়িটির পেছু নিল। গার্ডরাও গিয়ে বসে পড়ল অন্য গাড়িতে। এক এক করে 8টি গাড়ি বের হলো এয়ারপোর্টের অন্তরাল থেকে। উপস্থিত লোকটি হলো ক্যালিফোর্নিয়ার সব থেকে বড় ড্রাগ ডিলার আন্ডারগ্রাউন্ডের নাম আলাদিন উইলিয়াম। উচ্চতায় অতি ক্ষুদ্র। ইতালিতে ড্রাগসের সকল চালান রিচার্ডের কাছ থেকেই নিয়ে থাকে। তাছাড়াও রিচার্ডের হাত বড়। আরও 6টি দেশে লিঙ্ক আপ আছে। ফলস্বরূপ রিচার্ডের মাধ্যমে নিজের ব্যবসার বিস্তৃত লাভ করতেই পারছে। তাই তো এত তোষামত। রিচার্ডও সকল অস্ত্র আলাদিনের কাছ থেকেই নিয়ে থাকে। সেখান থেকে এক চালানেই সারা বছরের চেয়েও অধিক মুনাফা পেয়ে থাকে আলাদিন। মোট কথা আলাদিন রিচার্ড দুজনেই দুজনের কাস্টমার, ভিন্ন পরিপ্রেক্ষিতে। তবে তাদের মধ্যে পার্থক্যতা রাজাও প্রজার মতন। BMWটি 5.2 সেকেন্ডে 60 মাইল অতিক্রম করে যাচ্ছে। টুইন টার্বোচার্ড ইনলাইন 6 সিলিন্ডার ইঞ্জিন দ্বারা চালিত গাড়িটি স্বল্প সময়ের মধ্যে গিয়ে থামে একটি রিসোর্টের সামনে। আধুনিকতার কোনো ছোঁয়া লক্ষ্য করা যায় না তেমন বাইরে থেকে রিসোর্টে। রিচার্ডের বাড়ির পরপরই এসে থামে বাকি 7টি গাড়ি। আল সিস্টেমের একতলা রিসোর্টটি সুব্যস্ত জায়গা নিয়ে তৈরি। মিশরীয় কারুকার্যের ছাপ ফুটে উঠেছে রিসোর্টটিতে। আলাদিন চট জলদি গাড়ি থেকে নেমে ডোর খুলে দিল। রিচার্ড বেরিয়ে কোনো দিকে না তাকে গম গম পায়, সোজা ভেতরেই যায়। অযাচিত কারণে চওড়া তামুক শক্ত করে রেখেছে। কোনো স্টাফ এগিয়ে আসে না। আলাদিন আগে থেকে পুরো রিসোর্ট বুক করে রেখেছিল। সকলকে অগ্রিম হুঁশিয়ারি দেওয়া হয়েছে কেউ যেন কোনো প্রয়োজন ছাড়া রিচার্ডের সামনে না আসে, বিশেষ করে ফিমেল স্টাফ। তাই কেউ কোনো প্রকার ফর্মালিটি দেখাতে আসে না। আগে থেকেই রুম সেট করে ডোর ওপেন করে রেখেছিল। রিসোর্টটি বাইরে থেকেই দেখতে যতটা সাধারণ, ভেতর থেকে ঠিক ততটাই আভিজাতে ভরপুর। রাজকীয় ছোঁয়ায় সজ্জিত প্রতিটি কোণা। আলাদিন দম আটকে রেখে রিচার্ডের পিছু পিছু যাচ্ছিল। রিচার্ডের লম্বা লম্বা কদমের সাথে তাকে এক প্রকার দৌড়াতেই হচ্ছে। কিছু ফিমেল স্টাফ আড়ালে থেকে রিচার্ডের লুক দেখে বিস্মিত হচ্ছে। উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানেও তাকিয়ে আছে মনোমুগ্ধকর দৃষ্টিতে। সাগরের ওপার থেকে দেখলে মনে হয় কত সুখ আর সুখ, অথচ এপারের মানুষগুলো জানে জীবন কেমন বিভীষিকাময়। ঠিক তেমনই রিচার্ডের সৌন্দর্য এবং ব্যক্তিত্ব। সরাসরি রুমে গিয়ে কাউচে বসে রিচার্ড পায়ের উপর পা তুলে খোলা বারান্দার সামনের ছোট্ট টেবিল থেকে রেড ওয়াইন নিয়ে খেতে শুরু করে। শূন্য অভিব্যক্তি, তবে শূন্য দৃষ্টিতে জমে আছে ক্রোধের পাহাড়, যা সমস্ত শরীর ক্রাশ করে নিচ্ছে ধীরে ধীরে।
সময় যত গড়াচ্ছে ভেতরের পৈশাচিক আত্মা তত নাড়া দিয়ে উঠেছে। শক্ত চিবুকে এক দৃষ্টিতে তাকে দেখতে থাকে সমুদ্রের উথাল পাথাল ঢেউ। সামনে সমুদ্র, কাছের গ্লাস ভেদ করে বাইরের সকল কিছুই সুস্পষ্ট। আলাদিন স্বস্তি নিঃশ্বাস ছাড়ে। রিসোর্টের ব্যাপারে রিচার্ডের হতে কোনো রকম প্রতিক্রিয়া না পেয়ে অনেকদিন যাবৎ একসাথেই পথ চলা। রিচার্ডের রুচিবোধ সম্পর্কে খুব ভালো করেই জানে আলাদিন। পান থেকে চুন খসলেই সে তার হালুয়া টাইট হয়ে যাবে তা খুব ভালো করেই জানে। মাফিয়া এবং গ্যাংস্টারদের মূল উদ্দেশ্য থাকে সবচেয়ে সর্বোচ্চ প্রভাব নিয়ন্ত্রণ কায়েম করা। তাদের মধ্যে কোনো নৈতিকতা বা সহানুভূতির স্থান নেই, বরং নির্দয়া এবং নৃশংসতাই তাদের সফলতার মূল মন্ত্র। তাদের জন্য অপরাধকে একটি স্বাভাবিক পেশা হিসেবে গ্রহণ করা হয় এবং তারা অমানবিক ও নির্দয় পদ্ধতিতে নিজেদের কাজ সম্পূর্ণ করতে আগ্রহী। তারা শাসনপ্রিয়তা, নিজেকে ক্ষমতা আর প্রভাব ধরে ধরে রাখার জন্য যে কোনো সীমা অতিক্রম করতে সর্বদা প্রস্তুত থাকে। আর রিচার্ড নামক মানুষটা এতই নৃশংস যে কেউ তার বিরুদ্ধে গেলে নিজের কাছের লোক বা প্রতিদ্বন্দ্বিতাকে নির্দয়ভাবে নিষ্পত্তি করতে দ্বিধাবোধ করে না। আলাদিন মৃদু গলা খাসকির মাধ্যমে গলা পরিষ্কার করে নিল, অতঃপর রিচার্ডের সামনে নিয়ে রসালো গলায় শুধালো, বস, আমি আপনাকে কিভাবে খুশি করতে পারি? লুকাস আর ন্যাসো দূরে দাঁড়িয়ে কিঞ্চিত বিরক্তি হলো আলাদিনের অতিরিক্ত আগলা তোষামত দেখে। রিচার্ডের দৃষ্টি তখনও নিটল সমুদ্রে। ওয়াইনের গ্লাস ঘোরাতে ঘোরাতে রুক্ষ কর্কশ গলায় অনর্থক হাসি হেসে সরি বলা। হোটেল বের এয়ারের পুরো কন্ট্রোল চাই আমি। লুকাসের দু চোখের সন্দেহ সংকুচিত হলো। নাসের অভিব্যক্তি স্বাভাবিক, আগে আন্দাজ করে নিয়েছিল এমন কিছু হবে, তবে লুকাসের অজানা অনেক কিছুই ছিল। প্রশ্নবোধক দৃষ্টিতে নাসর দিকে তাকালো। নাসো এক ইশারায় পুরো কাহিনী বুঝিয়ে দেয়। বিস্ময় হতবম্ব হয়ে যায় লুকাস। আলাদিনের নেত্রদয়ে চকচকে কৌতূহল লেপ্টে আছে, তবে বিপরীতে কোনো প্রশ্ন করার সাহস পেল না। একটু সাইডে গিয়ে কাউকে ফোন দিয়ে 1 মিনিট কথা বলল, অতঃপর কথা শেষ করে এসে দাঁড়ালো রিচার্ডের পাশে নত দৃষ্টি নিবিষ্ট রেখে বলল, কাজ হয়ে গিয়েছে বস। তুষ্ট হাসলো রনয়। হঠাৎ ন্যাসর ফোন শব্দ করে উঠে জানান দিল অপর পাশ থেকে কেউ কথা বলতে ইচ্ছুক। ফোনের দিকে তাকাতে শুটু ঢোক গেল ন্যাসর। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে এগিয়ে গেল রিচার্ডের নিকট। কিছুটা ঝুঁকে ফোন এগিয়ে দিয়ে নিচু স্বরে বলল, বস ফাদার। তপ্ত শ্বাস ফেলে রিচার্ড ফোন রিসিভ করে কানে তুলে নিল। উগ্রতা ভেঙে শান্ত স্রোত বইল স্বরে। ওদের কথোপকথন শোনা গেল না। দুই কথা বলে রিচার্ড ফোন না কেটে ন্যাসোর কাছে এগিয়ে দেয়। ন্যাসো ফোন কাটতে গিয়ে অস্পষ্টভাবে শুনতে পায় ওপাশ থেকে আগত ধরাশয়ী আওয়াজ, রিচার্ড, কাম ব্যাক টু ইতালি, ইটস মাই অর্ডার। আলা, জি বস। আলাদিন ছুটে এসে রিচার্ডের পায়ের কাছে হাঁটু গেড়ে বসল। ধ্বংস চোখে লেলিহান দাও দাও করে জ্বলতে থাকে রিচার্ডের সমুদ্র নীল লোচনে। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুক চিবিয়ে চিবিয়ে আওড়ালো, ইজ এভরিথিং ডান? ইয়েস বস। রিচার্ডের ঠোঁটের কোণে বক্র হাসি। বিভৎস কদরজতায় কুলুষিত মস্তিষ্কে আটকে থাকে ষড়যন্ত্রের ঘন ঘটা। মুহূর্তে অঙ্গভঙ্গির পরিবর্তন ঘটল, যেন এক ক্ষুধার্ত সিংহ সেভাবেই গর্জন দিয়ে উঠল। এক থাবায় ভেঙে ফেলল সামনের ছোট্ট কাচের টেবিলটা। শক্ত চামড়া ভেদ করে তাজা রক্তে সিক্ত হয় সাদা টাইলস। দাঁতের দাঁত পিষে অস্পষ্ট স্বরে আওড়ালো, ইউ আর ফাকিং ওয়েলকাম টু দ্য হেল রেড। কর্ণপাত হবার সাথে সাথে নাসো ফিরে তাকালো রিচার্ডের দিকে। ষষ্ঠেন্দ্রিয় বলছে আজ ভয়ঙ্কর কিছু হতে চলেছে। গ্যাংস্টার বসের মুখের উপর কথা বলার সাহস তাদের কারোরই নেই, তবু কিছুটা সাহস সঞ্চয় করলো নাসো। খাতযুক্ত কঞ্চে বলল, ওই মেয়ে নিজের মর্জিতে অন্য কাউকে বিয়ে করে আমেরিকা চলে এসেছে বস, যেখানে কোনো লাভ স্টোরি নেই, বরবাদি ছাড়া। তবুও কেন ফাদারের কথা অমান্য করে এত বড় রিস্ক নিতে চাচ্ছেন? ধ্বংসের ঠেলায় মেতে উঠেছেন বস। থমকে যাওয়া মস্তিষ্ক আবারও পৈশাচিক তাণ্ডব লীলায় হস্তান্তরিত হলো। বন্য প্রাণীর মতো গর্জে উঠল রিচার্ড। গলার নীল রগগুলো ফুলে ফেপে উঠে, চোখে আগ্রাসী দৃষ্টি পরিবর্তন হয়ে আগ্নেয়গিরির অগ্নুপাত শুরু হয়। গুরু গম্ভীর অগ্নি স্ফুলিঙ্গের ন্যায় কর্কশ গলায় চেঁচালো, বিকজ আই এম অ্যাডিক্টেড, আই এম অবসেসড, আই উইল নেভার লেট হার গো। রিচার্ড কায়নাত কখনো নিজের শিকার ছেড়ে দেয় না।
কাউকে লাগবে না, আমি একাই যথেষ্ট আমার শিকার ছিনিয়ে আনার জন্য। প্রকম্পিত হবে আমেরিকার ভূপৃষ্ঠ রিচার্ডের গর্জনে। দাঁড়িয়ে কোমরে গুজে রাখা রিভলভারের গুলি লোড করতে করতে বেরিয়ে যায় রিচার্ড হাত থেকে। তখনও ফোঁটা ফোঁটা রক্ত পতিত হচ্ছে। আলাদিন কিছুই বুঝতে পারে না। একবার তাকায় রিচার্ডের চলে যাওয়ার পানে, আবারও ক্ষিপ্ত হয়ে তাকে নাসর দিকে। লুকাস ঠোঁট কামড়ে চোখ বুজে রয়েছে। গাড়ি চলছে হাইওয়ে ধরে। রিচার্ডের গাড়ি অটোনোমাস দিয়ে রক্তাক্ত হাতে রুমাল পেঁচাচ্ছে। পাশের সিটে পড়ে আছে ফুল লোডেড রিভলভার। ল্যাম্পপোস্টের রোশনাই আলোতে গাড়ির স্ট্রিম লাইনে পড়তেই চকচকে এবং ঝকঝকে আলো উত্তোলিত হচ্ছে ডার্ক রঙের গাড়িটি থেকে। গাড়ির প্রতিটি কোণ সূর্যের আলোর মতো জ্বলজ্বল করছে। সড়কটি এক টানা চলে। মফস্বলে নীরবতা ভেঙে গাড়ির গতির শব্দ। কিছু দূরের গাড়ির বাতি ছাড়া আর কিছুই দেখা যায় না। গাড়ির উইন্ডো অর্ধেক খোলা। বাইরে থেকে ব্যস্ত শহরের ঠান্ডা বাতাস হুর হুর করে ভেতরে ঢুকছে। হঠাৎ খোলা রাস্তায় গাড়ির শক্তিশালী ইঞ্জিনের গর্জন ভেসে আসলো। রিচার্ড লুকিং গ্লাস দিয়ে বাইরে তাকাতেই ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। দুই পাশে দুই ডানা ছড়িয়ে দেওয়ার মতো আকস্মিক রিচার্ডের গাড়ির দুই পাশ থেকে বেরিয়ে আসলো দুটি গাড়ি। অর্ধেক খোলা জানালা দিয়ে পাশের গাড়িতে তাকালো রিচার্ড। ট্যাসো গাড়ি চালাতে চালাতেই রিচার্ডের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিল। অতঃপর রিচার্ড তাকালো অপর পাশে। লুকাসও একই হাসি দিল। রিচার্ডের ঠোঁটের আগায় বক্র হাসি। একটি শুনশান রাস্তা দিয়ে তিনজন নরখাদক একসাথে BMW X6 চালিয়ে যাচ্ছে। তিনজনের ঠোঁটেই ঝুলে আছে বাঁকা হাসি। তাদের চোখে শীতল কঠোর এক আভা, যেন তারা জানে যে এই মুহূর্তে কেউ তাদের বিরোধিতা করতে সাহস করবে না। একসাথে তিন গাড়ির আক্রমণাত্মক ইঞ্জিনের গর্জন কেঁপে উঠে আশপাশ। হেডলাইটের নীল আলোতে লাগছে তিন ব্ল্যাক প্যান্থার শিকারে বের হয়েছে। শিকারেও যেতে যেতেও তারা হামিচে মেতে উঠেছে। তিনজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হলো। সেকেন্ডের ব্যবধানে একটা গাড়ি অপর আরেকটি গাড়িকে ছাড়িয়ে চলে যাচ্ছে। রাস্তার লাইনগুলো তাদের গতির সাথে মিলিয়ে দ্রুত পেছনে সরে যাচ্ছে। তিনটি গাড়ির ইঞ্জিনের গর্জন কানে বাজছে, যেন যুদ্ধের গর্জন। ঝড়ের বেগে এগিয়ে যাচ্ছে গাড়িগুলো, একটা আরেকটাকে ছাড়িয়ে। গতি ও সময়ের সাথে তিনটি গাড়ির অদৃশ্য শক্তিতে আবদ্ধ। তাদের ইঞ্জিনের আওয়াজ আরো বাড়ে। বাতাসের বিরাট ঝাপটা তৈরি হয়। গাড়ির টায়ারগুলো রাস্তার উপরেই কামড়ে দেয়, যেন রাস্তায় আর সহ্য করতে পারছে না। রিচার্ড উইন্ডো সম্পূর্ণ মিশিয়ে দিল। অতঃপর এক হাত রাখে স্টিয়ারিংয়ে হলে এবং অপর হাত রাখে এমার্জেন্সি ব্রেকে। দেখতে দেখতে শুরু করে নিজেদের দক্ষ হাতের খেলা। একটি সিগন্যাল পরিবর্তনের সাথে সাথে রিচার্ড তীব্র গতিতে এগিয়ে গিয়ে লুকাসকে কিছুটা পেছনেই ফেলে দেয়। তবে ন্যাসো দক্ষতার সাথে গাড়িটি দ্রুত বাঁক নেয় এবং রিচার্ডের গাড়ির সামনে চলে আসে। তবে ন্যাসো বেশিক্ষণ টিকতে পারে না রিচার্ডের সাথে। চোখের নিমিষেই ইঞ্জিনের ধোঁয়া উড়িয়ে চলে যায় রিচার্ড। রিচার্ডের গাড়ির ধোঁয়া আর তীব্র গতির ট্রেলর রাস্তা জুড়ে ছড়িয়ে যায়। আর শহরের অন্ধকারের গ্যাট বাঁধা দুই চালকের চোখে এক ধরনের শীতল উত্তেজনা দেখা যায়। বরাবরের মতন এবারও ফুস করে নিঃশ্বাস ফেলে লুকাস ন্যাসো। ক্যালিফোর্নিয়ার সব থেকে বড় কন্টিনেন্টাল হোটেল হলো বের এয়ার। এই হোটেলে কুলিং, হিটিং, এয়ার ফ্লোর নিয়ন্ত্রণ থেকে শুরু করে অ্যাসিস্ট, আরাম সকল ধরনের সেবা প্রদান করা হয়। এই সিস্টেমগুলো হোটেলের সার্বিক আরাম এবং অতিথিদের অভিজ্ঞতা উন্নত করতে বিশেষভাবে ডিজাইন করা হয়। এই ধরনের হোটেলগুলোতে সাধারণত পার্সোনাল সুইমিং পুল থেকে শুরু করে বার এবং লাউঞ্জ সকল কিছুই থাকে। এমনকি সিঙ্গেল রুম থেকে শুরু করে সম্পূর্ণ অ্যাপার্টমেন্টের ব্যবস্থাও রয়েছে। এলিজাবেথরা সন্ধ্যায় হোটেলে উঠে তাকবীর এলিজাবেথের ইনসিকিউরিটির কথা ভেবে 3 রুমের বড় অ্যাপার্টমেন্টই নেয়। 27 ঘন্টা জার্নি করে একদম নেতি গিয়েছিল এলিজাবেথের। রুমে ঢুকে ফ্রেশ হয় না, ঘুমিয়ে পড়ে। তাকবীর নিজেও ক্লান্ত ছিল খুব। তবুও একবার ডেকেছিল এলিজাবেথকে দরজার বাইরে থেকে, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে পর নিজেও যায় ঘুমিয়ে পড়ে। এলিজাবেথের ঘুম ভাঙে 11টায়। ঘুম থেকে উঠে পুরো অ্যাপার্টমেন্ট খুঁজেও কোথাও তাকবীরকে পায়নি এলিজাবেথ। ফোনও নেই যে কল করবে। অজানা শহর। ঘাবড়ে যায় এলিজাবেথ। হঠাৎ চোখ যায় ডাইনিং স্পেসে।
এগিয়ে যায় এলিজাবেথ। দেখতে পায় কয়েকটা শপিং ব্যাগ আর পাশেই হালকা কিছু খাবার রাখা। এলিজাবেথ কপালে ভাঁজ পড়ল। কৌতূহলী হয়ে একটা শপিং ব্যাগ হাতে তুলে নিল। ভেতর থেকে বেরিয়ে আসলো একটি গোল্ডেন কালারের সফট সিল্কের শাড়ি। চোখ ছানাবড়া হয়ে যায় এলিজাবেথ। চোখ বড় বড় করে চেয়ে থাকে শাড়ির দিকে। অসম্ভব সুন্দর শাড়িটি। পরপর বাকি ব্যাগগুলোও দেখতে থাকে এলিজাবেথ। যত দেখছে চোখ ফুটে উঠেছে তত বিস্ময়তা। মিনিমালিস্ট জুয়েলারি থেকে বেরিয়ে এলো একটি ছোট্ট চিরকুটটি পড়তেই প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি ফুটে ওঠে ঠোঁটে। কেন যেন মনে হলো এলিকেশের লাল চুলের সাথে গরনের সোনালি শাড়ি খুব মানাবে। নিচে অপেক্ষা করছি আমি। শিরশিরে অনুভূতিতে চোখ ভিজে এলো এলিজাবেথের। একটা মানুষের মধ্যে কতটা ধৈর্য আর ভালোবাসা থাকলে এত সুন্দর করে এতগুলো জিনিস কিনতে পারে, শাড়ির সাথে ম্যাচিং করে, তাও আবার একজন পুরুষ মানুষ। 8 বছরে হয়তো এই অ্যাফ্রোড আগে কখনো পায়নি এলিজাবেথ। পেয়ে এসেছে শুধু ছোট বোনের পুরনো জামা কাপড়। চাচাও কখনো চাচির ভয়ে সাহস করে এলিজাবেথের জন্য কখনো কিছু কিনে এনে দিতেই পারতো না। তবে হঠাৎই এলিজাবেথের মন বিষণ্ণতায় চুপসে যায়। শেষ শাড়ি পরেছিল আজ থেকে আরো 8 বছর আগে। মম পরিয়ে দিত শখ করে, কিন্তু এখন কিভাবে ফিরিয়ে দিবে একটা মানুষের আবদার যে এত শখ করে এত আয়োজন করলো। ভাবনার মাঝে কলিং বেল বাজলো। এলিজাবেথ পিহল দিয়ে দেখলো একজন ফিমেল স্টাফ দাঁড়িয়ে আছে। আশ্বাস পেয়ে দরজা খুললো এলিজাবেথ। স্টাফটি মৃদু হাসি দিয়ে আন্তরিকভাবেই বলল, হ্যালো ম্যাম, স্যার আমাকে পাঠিয়েছে আপনার হেল্প করার জন্য। এলিজাবেথ অবাক খুশি দুটোই একসাথে হলো। মানুষটা কিভাবে জানি না, বললেও বুঝে যায় সবকিছু। স্টাফ এলিজাবেথকে খুব সুন্দর করে শাড়ি পরিয়ে দেয়। প্রসাদিনী বলতে কিছুই লাগালো না এলিজাবেথ। এগুলোর প্রয়োজন কখনই হয় না তার। এমনিতেই ইউরোপে অপসরা সে। শুধু ছোট ডার্ক রেড লিপস্টিক লাগিয়েছে। শাড়িতে সৌন্দর্য যেন আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চুলগুলো আঁচড়িয়ে পিঠে ছেড়ে দিল। শাড়ির আঁচল কিছুটা ঢিলে করে দেওয়ার জন্য ধনুকের মতন বাঁকানো কোমর উন্মুক্ত। তবে তা লম্বা চুলের আবরণে ঢাকা পড়ে যায়। সোনালি চুলগুলো যেন দুতি ছড়াচ্ছে চারিপাশে। তাকবীরের আনা জুয়েলারি থেকে একটা ডায়মন্ডের নেকপিস আর স্টাড ইয়াররিং পরল। হাতে স্টোনের পাতলা দুটো চুড়ি পরে নিল। আয়নার সামনে গিয়ে অদ্ভুতভাবে নিজের দিকে তাকিয়ে থাকলো এলিজাবেথ। দেখতে থাকলো নিজের আসল রূপ সৌন্দর্য, যতদিন চাপা পড়েছিল কদর্যতায়। ভাগ্যের পরিণতি তাকে কই থেকে কই নিয়ে গেল, আবার ভাগ্যের পরিণামই তাকে আগের জায়গায় নিয়ে আসলো। এভাবে আর কত ঘুরবে ভাগ্যের চাকা। অনেক দিন পর শাড়ি পরার কারণে হাঁটতে একটু অসুবিধাই হচ্ছে এলিজাবেথের। তবুও লিফট তাকে পিছে গেল। এত বড় হোটেলে একতলাতেই দুটো করে লিফট। ওদের অ্যাপার্টমেন্টের পাশেই ছিল লিফট। তাকবীরের কথা অনুযায়ী এলিজাবেথ 12 ফ্লোরে চাপল। লিফটের দরজা খুলতেই চকচকে আলো এসে চোখে পড়তে পড়তেই চোখ বুজে ফেলে এলিজাবেথ। এখানে মানুষের সমাগম অনেক বেশি। এক প্রকার কিচকিচ করছে মানুষের। চাকচিক্য লাইটের আলোতে জলজল করছে চারিপাশ। সকলেই ফুর্তি আমেজে মেতে আছে। সবার হাতে হাতে ওয়াইনের গ্লাস। রাত 1টা তাদের কাছে পার্টির জন্য বেস্ট টাইম। দীর্ঘ 8 বছর ঘরবন্দি থাকার পর হঠাৎ এত মানুষের দেখে মাথার মধ্যে চাপ অনুভূতি হয় এলিজাবেথের। আবছা আবছা ফ্ল্যাশব্যাক হতে থাকে এলিজাবেথের ড্যাডের কফিনের সেই দৃশ্য। পুলিশ সাংবাদিক গম গম করছিল তাদের বাগান। কান্না এসে যায় এলিজাবেথের। হঠাৎ অহর্নিশে কর্ণপাত হলো এক মুঠো মিষ্টি রোদ। চৈত্রের খড়খড়ে মৌসুমে বয়ে গেল পৌষ মাসের ঠান্ডা শীতল হাওয়া, যা প্রবাহিত হলো অম্বদকরণে। কারোর গরম নিঃশ্বাস আসে পড়ছে এলিজাবেথের কাঁধে। ভয় পাবার কিছু নেই, আমি আছি তো। চকিতে পেছন ফিরে চাইল এলিজাবেথ। চোখের মধ্যে উকি দিল এক ফালি মুগ্ধতা। কৃষ্ণ গহ্বরের দিকে তাকে স্বস্তি নিঃশ্বাস ফেলে এলিজাবেথ। অতি নিকটে দাঁড়িয়ে থাকা পুরুষটির হৃদস্পন্দনও জমে গেল চোখের পাতারি মতন। মনের অজান্তে এক হাত চলে গেল বৃক্ষপটে। অনুভব করছে বুকে ড্রিম ড্রিম শব্দ হচ্ছে, যা থামার নামই নিচ্ছে না। চোখ ধাঁধানো মুগ্ধতা একগুঁয়ে দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের লাশময় নারীর দিকে। আপনি? তাকবীর তখনও মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল
এলিজাবেথের শব্দের ধ্যান ভাঙে, তবে দৃষ্টি ভঙ্গ হয় না। একই দৃষ্টিতে চেয়ে থেকে আবেশিত গলায় বলল, হ্যাঁ আমি। তোমার আপনিটা শুধু তোমারই আপনিটা। তাকবীর নিজেও আজ এলিজাবেথের শাড়ির সাথে মিলে গোল্ডেন কালার পাঞ্জাবি পরেছে। এলিজাবেথ আজ প্রথম পূর্ণ দৃষ্টি দিয়ে দেখলো তাকবীরের কিছু গহ্বরে বাঙালি ছাপের চেহারায় অসম্ভব মায়া বর করে আছে। তাকবীরের চুলগুলো কুকড়া কুকড়া চুলও এলিজাবেথের পছন্দ না, তবুও কেন জানো এই চুলে তাকবীরকে খারাপ লাগছে না তার কাছে। উচ্চতাও বেশ। ওদিকে চলো। এলিজাবেথ দৃষ্টি সরায়, তাকবীরের দেখানো রাস্তা ধরেই হাঁটতে থাকে আগে আগে। তাকবীর পেছন পেছন যায়। এলিজাবেথের শাড়ির আঁচল ফ্লোরে লেপটে যাচ্ছে। তাকবীর কোনরূপ দোলায়মান না করেই আলগোছে শাড়ির আঁচল হাতে তুলে নেয়। দেশের গণ্যমান্য মিনিস্টার বউয়ের শাড়ির আঁচল ধরাতে আত্মসম্মান কেটে ছোট হয়ে যায়নি। স্বাচ্ছন্দ্যে এগিয়ে যাচ্ছে বউয়ের পিছু পিছু, আঁচল আগলিয়ে। কিছু ভিনদেশি পর্যটক কপাল কুঁচকে তাকিয়ে আছে তাকবীরের দিকে। সকলের চাওয়াকেই উপেক্ষা করে গিয়ে ওরা পৌঁছালো ওপেন রুফটপে। এলিজাবেথ চোখ বড় বড় করে তাকবীরের দিকে পেছন ফিরে তাকালো। এখানে তো কেউই নেই। মৃত হাসলো তাকবীর, বলা, পুরোটা বুক করেছি আমি। চোখ কোটর থেকে বেরিয়ে আসবে যেন। এলিজাবেথ ঠোক গিলে বলল, তাই বলে এত বড় জায়গা? All of these for a first night special. কর্ণপাত হবার সাথে সাথে বুকের ভেতর চাপ দিয়ে ধরল এলিজাবেথ। উৎফুল্ল অবয়বে আলোর নেমে আসে। তাকবীর জিভ কাটল। নিজের প্রতি খুব রাগ হচ্ছে, কথা পাল্টে বলল, I mean এটা আমাদের ফার্স্ট ক্যান্ডেল লাইট ডিনার। স্মিত হাসে এলিজাবেথ। ফসা মুখ থেকে সরে না উৎকণ্ঠা। গোলাপের পাপড়ির ও ছোট ছোট মোমবাতি দিয়ে সাজানো টেবিলের কাছে এগিয়ে চেয়ারে বসল। এলিজাবেথের অভিমুখে বসল তাকবীর। সবসময়ের মতো ঠোঁটে লেগে আছে অমায়িক হাসি। হঠাৎ করে সোডিয়ামের লাইটের সকল আলোগুলো নিভে গেল। আধারে তলিয়ে গেল পুরো জায়গা। আজ আকাশে রূপালী থালার মতন গোল চাঁদটিও নেই, নেই চাঁদের আলো। হঠাৎ করে গোলাপের পাপড়ির নিচ থেকে ঝলমলে আলো ভেসে আসলো। গ্লো স্টিক ছেটানো ছিল ফুলের পাপড়ির নিচে। চারিপাশে আধারে তলিয়ে যেতে জলজল করে উঠল নিচ থেকে রঙিন ফ্লোর স্টিকের বিভিন্ন রঙে ঝলমল চারিধার। আলোর ন্যায় জলজল করে উঠল এলিজাবেথের মুখশ্রী। এসব কখন করলেন? ঘুমাননি আপনি? তাকবীর তখন টেবিলে কোনোই বসে হাতের তালুতে গাল ঠেকিয়ে চেয়েছিল এলিজাবেথের দিকে। প্রত্যুত্তরে ফিচেল হাসল, নরম স্বরে বলল, ঘুম আসছিল না। অদ্ভুত। খুব অদ্ভুত প্রেমের মালা। মানে? এলিজাবেথের চোখে কৌতূহল। আবারও এক অমায়িক হাসি উপহার দিল তাকবীর। চোখ ধাঁধানো সৌন্দর্যের অধিকারী রমণীর পানে অনরভাবে চেয়ে থেকে জবাব দিল, শাড়িতে তোমাকে অপরূপ সুন্দর লাগছিল কিছু। খানিকটা লজ্জা পেল এলিজাবেথ। খানিকটা লজ্জাই পেল এলিজাবেথ। এই ধরনের অভিনন্দন জানানো একেবারে নতুন এলিজাবেথের কাছে। প্রেমিক পুরুষদের কাছ থেকে প্রেম বার্তা প্রশংসা পাওয়া কিশোরী জীবন তার কেটেছে এক কোণে পড়ে থেকে। তাকবীর বুঝল এলিজাবেথের ব্যাপারটা। লজ্জা মাখার রক্তিম বর্ণের মুখ দেখে ছোট কামড়ে হাসলো তাকবীর। এলিজাবেথকে সহজ হতে সুযোগ দিয়ে জুসের গ্লাসটি এগিয়ে দেয় এলিজাবেথের দিকে। হঠাৎ অসাবধানতায় কিছু জুস পড়ে যায় এলিজাবেথের শাড়িতে। আটকে উঠে দাঁড়িয়ে যায় এলিজাবেথ। উরুর উপরে গুজে রাখা আঁচল কিছু অংশ ভিজেও যায়। তাকবীর খেই হারিয়ে তড়িঘড়ি করে টিস্যু দিয়ে এগিয়ে দিল এলিজাবেথের দিকে। সরি। এলিজাবেথ টিস্যু দিয়ে ভেজা অংশ মুছতে মুছতে বলল, এভাবে বলবেন না। আপনি তো আর ইচ্ছে করে এমন করেননি। নিজের কাজে খুবই অনুতপ্ত তাকবীর। মুখ গহ্বর একদমই চুপসে গিয়েছে। নিচু গলায় বলল, এভাবে শুকাবে না, ওয়াশরুম থেকে ডাই করে নিয়ে এসো। কথার সাথে সহমত প্রকাশ করলো এলিজাবেথ। জানতে চাইল ওয়াশরুম কোন দিকে? আমি আঙুলের ইশারায় দেখিয়ে দিল তাকবীর। বলল, ওইদিকে। বলেই এলিজাবেথের পিছু যেতে নিয়েও আটকা এলিজাবেথ। পারবো, আসতে হবে না। মাথা নাড়িয়ে সম্মতি জানায় তাকবীর। একজন মিনিস্টার হয়ে বউয়ের শাড়ির আঁচল ধরে হাঁটা সাধারণ দৃষ্টিতে দৃষ্টিকটু না দেখালো বউয়ের পিছু পিছু লেডিস ওয়াশরুমে যাওয়া তা দেখায় কেমন। এলিজাবেথ তাকবীরের হাতের ইশারা অনুসরণ করে খুব সহজে ওয়াশরুমে আসতে পারে। মস্ত বড় জায়গা নিয়ে তৈরি ওয়াশরুম। সারি সারি অনেকগুলো বাথরুম রয়েছে।
এলিজাবেথ ফ্যাসেট ছেড়ে ভেজা অংশ পানি দিয়ে ধুতেই থাকে। হঠাৎ দমকা হাওয়ার মতো ভেসে আসে পারফিউমের ডার্ক ফ্র্যাগারেন্স, স্বতঃস্ফূর্ত কদমের শব্দ, যা ধীরে ধীরে নিকটস্থ হতে থাকে। এলিজাবেথের শিরদাঁড়া বেয়ে গড়িয়ে পড়ল শীতল ঘাম, বেশে আসলো সেই তাণ্ডবীয় পুরুষের গুরু গম্ভীর কর্কশ গলা। Every time you try to forget who I am, I will be right there to remind you again. You know me, you know me. আচমকা এক অজানা স্রোত যেন শরীরে ছড়িয়ে পড়ল। ঠিক তখনই হালকা একটা শব্দে সতর্ক হয়ে ঘোরার সাথে সাথে শক্তিশালী এক হাত এসে গলায় চেপেই ধরল। মুহূর্তের মধ্যে শ্বাসরুদ্ধ হয়ে উঠল, গলার চারিপাশে চাপ বাড়তে লাগলো। গলা থেকে বেরোতে চাওয়া আওয়াজ আটকেই গেল। অদৃশ্য শিকলে বাধা পড়া এক অজানা ভয়ের অনুভূতি সমস্ত অস্তিত্বে ছড়িয়ে পড়ল। প্রকম্পিত চোখের পাতা মেলে যখন সামনের বিশাল আকৃতির মিররে তাকালো, এলিজাবেথের সমস্ত শরীর শির উঠল, বুকের ভিতর ঘূর্ণিঝড় অনুভূত হলো। ধীরে ধীরে হৃদস্পন্দন বেড়ে যায়, ঘাম হতে থাকে, শ্বাস প্রশ্বাস দ্রুত হয়ে যায়, হাত পা ঠান্ডা হতে থাকে। রিচার্ডের সমুদ্র নীল চোখ দুটোতে ঘনীভূত আগ্নেয়গিরির অগ্নুপাত হচ্ছে, যা এলিজাবেথের বুকের ভেতর ভয়ের মাত্রা আরো বাড়িয়ে দিয়েছে। ক্রোধে রক্তিম বর্ণ ধারণ করেছে রিচার্ডের অবয়ব, ক্ষুধার্ত হিংস্র প্রাণীর মতন গর্জে উঠল রিচার্ড। You shouldn't have let him touch you, right? You know why? Because no one touch what belong to me. রিচার্ডের শরীরের পেশিগুলো টান টান হয়ে আছে, ক্রোধে প্রতিটি অঙ্গ উত্তেজনার শীর্ষে অবস্থান করছে। কথার অন্তরালে থাকা কঠোরতার মতোই গলার মধ্যে চাপ বাড়ায় রিচার্ড। এলিজাবেথের শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসে, শরীরে আতঙ্কের স্রোত বইতে শুরু করে। বেঁচে থাকার জন্য সমস্ত শক্তি প্রয়োগ করেও রিচার্ডের হাত থেকে এক চুল পরিমাণ সরতেও পারে না। যখন চোখের সামনে যখন সব অন্ধকার হয়ে আসতে থাকে, তখনই মুখ দিয়ে শব্দ বের করে এলিজাবেথ, ছটপট করতে করতে দুর্বল চিত্তে অস্পষ্ট স্বরে বলল, না, স্পর্শ করেনি আমাকে। ছেড়ে দিল রিচার্ড। এলিজাবেথ তৎক্ষণাৎ অস্থির মনে যেন এক পশলা শীতল হাওয়া শীতলতা ছুঁয়ে দিল গেল রিচার্ডের। তবে চোখ তখনও আগুনের ডেলিহান দাউ দাউ করে জ্বলছিল। ক্রোধে মটমট করতে থাকা ধারালো চিবুক তাকালো নিচে বসে গলা ধরে কাশতে থাকা এলিজাবেথের দিকে। স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারছেন এলিজাবেথ, গলার পাশটা টনটনে ব্যথা করছে, ছাড়া পেয়েও মনে হচ্ছে এখনো কেউ শক্ত হাতে চেপে রেখেছে। চোখ দিয়ে অঝরে পানি ঝরতে থাকে, ঘৃণায় বিষিয়ে যাওয়া মন একবারও তাকালো না রিচার্ডের দিকে। এলিজাবেথ স্নিকে ধরে উঠে দরজার অভিমুখী হয়ে দাঁড়ালো, পালাতে চাইলেও রিচার্ড খপ করেই পেছন থেকে এলিজাবেথের হাত টেনে ধরে, এক ঝটকার টান দিয়ে পেছনে এনে দেয়ালে ছুঁড়ে মারে এলিজাবেথকে একটা অবহেলিত বস্তুর মতন। দেয়ালে মাথা ঠুকে এলিজাবেথের আটকে উঠে বলে আবারও নিচে পড়ে যায়। দেয়ালের সাথে লেপ্টে নিচে পড়ার কারণে দেয়ালে তাজা উষ্ণ রক্তের লম্বা ছাপ বসে যায়। এলিজাবেথের রক্তক্ষরণের বিপরীত রিচার্ডের ঠোঁটের কোণে লেগে আছে পৈশাচিক হাসি। মরুভূমির মতো খড়খড়ে হৃদয় একটু দাগ ফেলে না এলিজাবেথের কান্না। গ্যাংস্টারদের সহানুভূতির অভাব, ফলে তাদের পক্ষে অন্যদের কষ্ট বা যন্ত্রণা কিছুই মনে হয় না, বরং তা তাদের জন্য আনন্দের বা সন্তুষ্টির কারণ হয়। এলিজাবেথ দাঁতের দাঁত চেপে ব্যথা সহ্য করে সহসাই চেঁচালো, আমাকে যেতে দিন, আমি কিন্তু চেঁচাবো। হঠাৎ রিচার্ডের অট্ট হাসিতে গাছ ছমছমে গোমট পরিবেশ যাত্রাপালার স্টেজে পরিণত হলো। ওয়াশরুমের প্রতিটি কোনায় কোনায় বাড়ি খেতে থাকে রিচার্ডের কর্কশ গলার হাসি। রুক্ষ কর্কশ গলা অনর্থক হাসি হেসে চাপা স্বরে চিবিয়ে চিবিয়ে বলল, চেঁচাও, গো অ্যাহেড। চেঁচাতে চাইলো এলিজাবেথ, কিন্তু ভয়গুলো গলায় কুণ্ডলি পাকিয়ে থাকার কারণে শব্দ বের হয় না গলা থেকে। নিজের অসহায়ত্বকে দেখে নিজের জন্য নিজের মায়া হচ্ছে খুব। ওর ভাগ্য তাকে বারবার কোথায় ঠেলে নিয়ে যাচ্ছে। সে চায় সুখ সাগরে পা ডুবাতে, তবে তার জীবনের করুণ পরিণতিতে আছে শুধু কষ্টের পাহাড়, যা শুধু গাছের ডগার অংশের মতো বাড়তেই থাকে। হঠাৎ এলিজাবেথের চোখে সন্দেহ সংকুচিত হলো। এত বড় হোটেলে এতক্ষণে তো নিশ্চয়ই কেউ না কেউ আসতো, তবে তবে কি ভাবতে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। বেজা চোখের পাতা মেলে এলিজাবেথ তাকালো রিচার্ডের আক্রমণাত্মক চড়তা মুখে। ক্রোধের পাহাড়ে
ভারী হয়ে যাওয়া চোয়াল দিয়ে যেন এই মুহূর্তে ভস্ম করে দিবে সকলকে। নৃশংসতা, সহিংসতা, ধ্বংসযজ্ঞ ছাড়া কোনো সহানুভূতির ঠাঁই নেই এই নরখাদক জীবনে। গলা হতে নির্গত কর্কশ গঙ্গানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করলো এলিজাবেথ। কেন এসেছেন আবার? রিচার্ডের অভিব্যক্তি তখন একদম স্বাভাবিক। দেয়ালের সাথে পিঠ ঠেকে টান টান হয়ে দাঁড়িয়ে ঘন ঘন ঘাড় ঘোরাচ্ছিল আর রিভলভারের আঙ্গুল ঢুকে শব্দ করছিল। এলিজাবেথের কথা কর্ণপাত হলে এবার পূর্ণ দৃষ্টি দিল এলিজাবেথের রক্তাভ মুখশ্রীতে। ছোটে বাঁকা হাসি, ঠোঁট বাঁকা করে হেসে পড়ল। পানিশমেন্ট দিতে? এলিজাবেথ হাঁপাতে হাঁপাতে বলল। পানিশমেন্ট কিসের? রিচার্ড আগুন বর্জন করলো কথায়। চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে যাওয়া মেঘলা আকাশে বজ্রপাতের বিজলির মতো হিংস্রতার ছাপ ফুটে উঠল রুক্ষ পুরুষের শক্ত চিবুকে। গুরুগম্ভীর গলায় চেঁচিয়ে বলল, গত 3 রাত ধরে আমাকে এই ফাকিং মাথা ব্যথায় সাফার করানোর জন্য। বলতে বলতে রিচার্ডের নজর যায় এলিজাবেথের ঠোঁটে লেপ্টে থাকা গাঢ় লাল লিপস্টিকে। হাঁটু মেরে বসলো এলিজাবেথের সামনে। রুক্ষ খসখসে বুড়ো আঙুল রাখলো এলিজাবেথের ঠোঁটে। ঘৃণায় গা শিউরে উঠল এলিজাবেথের। নিজেকে শক্ত করে রাখে রিচার্ডের ঠোঁটের কোণে বক্র হাসি ছুড়ে এলিজাবেথের লাল রঙে রঞ্জিত উষ্ঠপুটে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতেই বলে, আমার জন্য দিয়েছ নিশ্চয়ই, তবে আমার এখন একটু মুড নেই। আই হ্যাভ টু ফিক্স দিস। রিচার্ডের কণ্ঠনালী বেয়ে উদ্গীরণ হলো অযাচিত ক্ষুদ্রতার তপ্ত শ্বাস। হিংস্রতা প্রভাবে বিড়বিড়িয়ে উঠে পৈশাচিক সাইকো মস্তিষ্কের কথাগুলো এলিজাবেথের ভেতরে ঝড় তুলে দেয়। তিত্তির করে কাঁপতে থাকে গড়ন। ধনুকের মতো বাঁকানো শরীরে সুন্দরভাবে সজ্জিত শাড়ি এলোমেলো হয়ে বিছিয়ে আছে ফ্লোরে। হঠাৎ অতর্কিত আক্রমণে চমকে উঠল। কিছু বুঝে ওঠার আগে অনুভব করলো শ্রাবণের ধারা অঝরে মুখের উপর পড়ার কারণে শ্বাস ফেলতে পারছে না। রিচার্ড এলিজাবেথকে ফ্যাসেটের নিচে চাপ দিয়ে ধরে রেখে ট্যাপ ছেড়ে দিয়েছে। সোজা পানি এলিজাবেথের নাকের সরু ছিদ্র পথ দিয়ে ভেতরে যাচ্ছে। ঠোঁটে লিপস্টিকের সাথে কপালের রক্তগুলো ধুয়ে মুছে যাচ্ছে। লিকুইড জেলের লিপস্টিক হাওয়ায় অল্প সময়ের মধ্যেই উঠে যায়। লিপস্টিকের এক ফোঁটা আভাও নেই এটা শিওর হয়ে রিচার্ড ছাড়লো এলিজাবেথকে। এলিজাবেথ ফ্যাসেটের পাশের খালি জায়গাটুকুতে ঝুঁকে হাঁপাতে থাকে। শরীরের সমস্ত শক্তি যেন কেউ শুষে নিয়েছে। নাকের ভেতর পানি যাওয়ার কারণে ফর্সা মুখ ফ্যাকাশে রূপ ধারণ করে। বিভীষিকাময় দ্বন্দ্বের জীবনে অভিশপ্ত রাজার আগমন ছিল বিষাদের চেয়েও বিষাক্ত। রিচার্ডের কোচ যেন আজ সংযম বাঁধ মানবে না। ক্রুদ্ধ হয়ে আবারও তেড়ে গেল এলিজাবেথের দিকে। চুলের মুঠি ধরে টেনে সোজা করলো। সুগভীর নিকোষ নীল চোখ হতে অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। ব্যথায় কুকড়িয়ে উঠলেও নিজেকে শক্ত করে এলিজাবেথ। হঠাৎ নারীবাদী শক্তিশালী আত্মার জাগরণ হলো এলিজাবেথের মাঝে। 2 হাত দিয়ে বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় রিচার্ডকে। ভাঙা কণ্ঠে গর্জে উঠল, আপনার নোংরা হাতে ছোবেন না আমাকে, আমি অন্য কারোর স্ত্রী। রিচার্ড 2 কদম পিছিয়ে গেলেও আবারও তেড়ে আসে না। স্থির হয়ে ঘাড় বাঁকিয়ে শুনতে থাকে এলিজাবেথের কথা। রিচার্ডের নীরবতা দেখে এলিজাবেথ যেন আরো সাহস পেল। স্বরে দ্বিগুণ তেজ এনে সাজালো স্বরে বলল, লাল শাড়িও পরেছি, বউ সেজেছি, তবে কারোর রক্ষিতা হয়ে নয়। পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে স্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়েছি। একদম একদম ছোবেন না আমাকে। রিচার্ড আসামির মতো 2 হাত উপরে তুলে সারেন্ডার করে কপাল কুচকে 2 ঠোঁট গোল করে ক্ষীণ আওয়াজে বলতে বলতে এক পা করে এগিয়ে আসতে থাকে। সরি সরি সরি, ফাকিং সরি। শেষে 2টি বাক্য চিবিয়ে চিবিয়ে বলে আকস্মিক হামলা করে বসলো এলিজাবেথের উপর। এলোমেলো শাড়ি ভাঁজ ভেদ করে উদয়মান বাঁকানো কোমর শক্ত হাতের বাঁধনে এঁটে এলিজাবেথকে নিজের সাথে আবদ্ধ করে ফেল। আক্রমণাত্মক লুকের ড্রাগন ট্যাটু খচিত হাতে চেপে ধরল এলিজাবেথের চিবুক। চাপের প্রভাব এত দৃঢ় ছিল যে গালের নরম অংশ দাঁতের সাথে পিষে রক্তপাত হয় অন্তরালে। এলিজাবেথ তবুও নিটল ঘৃণিত চোখে তাকিয়ে আছে রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির পানে। এলিজাবেথের সাহস দেখে আরো রাগ বাড়ে রিচার্ডের। আরো শক্ত করে ধরে এলিজাবেথের গাল। এলিজাবেথের মুখের ভেতর থেকে তাজা রক্ত ঠোঁটের ফাঁক গলিয়ে বেরিয়ে আসে তাজা
রক্তে সিক্ত হলো রিচার্ডের হাত। এই জন্য তোদের মেজাজকে আমি এত ঘৃণা করি। তোরা শুইবি এখন জনের সাথে আর সংসার করার চিন্তা করবি আর একজনের সাথে। ছলনাময়ীর জাত। এই যে তোর কলার এটা দেখছিস, এটা আমাকে বহন করে, আর কারোর এখতিয়ার নেই আমার ব্যবহৃত জিনিসের ছোঁয়া। আন্ডারস্ট্যান্ড? এত নোংরা নোংরা কথা শুনে গা খিনখিন করে উঠল এলিজাবেথের। বাঁধ ভাঙিয়ে চোখের জল। রিচার্ডের শক্ত বাঁধন থেকে ছোটার জন্য ছটফট করতে থাকে এলিজাবেথ। মুচড়ামুচড়ির ফলে দুই শরীরের মধ্যে ঘর্ষণ সৃষ্টি হয়। রিচার্ড ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে থাকে এলিজাবেথের দিকে। রিচার্ডের হাত এলিজাবেথের উন্মুক্ত কোমর এলোমেলো ভাবে বিচরণ করে। জুবুতুবু করে কাঁপছে এলিজাবেথের গড়ন। রিচার্ড ক্রন্দনরত আড়ষ্ট মেয়েটার কানের লতির কাছে ঝুঁকে পৌরশালী হাসকি ভয়েসে বলে, স্টপ মুভিং। এইভাবে নড়াচড়া করলে আমি কন্ট্রোল হারাতে বাধ্য হব। আমার মনে হয় বাথরুমের সিল্কগুলো খুবই নড়বড়ে। এবার রিচার্ডের বুকে এলোপাথারি আঘাত করতে থাকে এলিজাবেথ। দুষ্ট হাসে রিচার্ড এলিজাবেথের বোকামো কর্মে। দূরে সরে আসলো এলিজাবেথ তখন হাঁপাচ্ছে এক প্রকার। রিচার্ড পকেট থেকে সিগারেট বের করলো, ধরালো কাছে ঠোঁটের ফাঁকে দিয়ে বের হয়ে আসলো বিষাক্ত ধোঁয়া। ঠোঁটের কোণে তখনও বাঁকা হাসি। এলিজাবেথের দিকে নিষ্প্রভ দ্বিধাহীন নজরে গমগমে গলায় বলল, কিছুই করলাম না, এতে এই অবস্থা। ছ্যাত। একটু থেমে আবারও রিচার্ড বলল, তা তোমার প্রাণের স্বামী কোথায়? ফাকিং ডার্ক রেড। তাকবীরের কথা মনে হতেই গতি হারায় হৃদস্পন্দন। খেই হারিয়ে তড়িঘড়ি করে ছুটে গেল এলিজাবেথ। বাধা দিল না রিচার্ড, না ফিরে দেখলো। শূন্য দৃষ্টিতে জমে আছে ষড়যন্ত্রের পাহাড়। হু হু করে হাসতে থাকলো অযথাই। বাইরের পরিবেশ এখনো কম কমে, বরঞ্চ মানুষের গিজগিজ আরো বেড়েছে। মদ খেয়ে টাল হয়ে আছে একজন ছেলে মেয়ে সংমিশ্রণ ভাবে নাচানাচি করছে। একজনের শরীরে আরেকজন ঢলে পড়ছে নাচের তালে তালে। এলিজাবেথ ছুটে গেল খোলা রুফটপে। দূর থেকে তাকবীরকে টেবিলের উপর মাথা হেলিয়ে পড়ে থাকতে দেখে পা থেমে যায়। শূন্যতা, হতাশা, অবিশ্বাস, দুঃখ এবং ব্যথা সব একসঙ্গে এসে মনের ভেতরে গভীর ক্ষত তৈরি করে চাপ দিয়ে ধরে। শ্বাসরুদ্ধকর অবস্থা। এলিজাবেথের শরীর ছেড়ে দেয়। মনে হচ্ছে তার সুখ প্রদীপের আলো নিভেই গেল। যে মানুষটা কিছু সময় তাকে সর্বত্র দিয়েই দিয়েছে। এলিজাবেথ ফাঁকা চোখে সামনে এগিয়ে যায়। তাকবীর সামনে দাঁড়িয়ে ওর নিস্তেজ গ্রীষ্ম গহ্বরের দিকে তাকাতে বুকে ছ্যাদ করে উঠল। কাঁপা কাঁপা হাত নিল নাকের কাছে। স্বস্তি নিঃশ্বাস ফেলে মেঝেতে শরীর ছেড়ে দেয় এলিজাবেথ। টেবিলের উপর জুসের গ্লাস, যেটা অর্ধেক খাওয়া হয়েছে। সময় লাগে না এলিজাবেথের বুঝতে এগুলো রিচার্ডেরই কাজ। হোটেল স্টাফদের সাহায্যে এলিজাবেথ তাকবীরকে নিয়ে নিজেদের অ্যাপার্টমেন্টে যায়। ওকে ওর রুমে শুইয়ে দিয়ে এলিজাবেথ নিজের রুমে যায়। ফ্রেশ না হয়ে চলে যায় খোলা বারান্দায়। দমকা হাওয়া বইছে বাতাসে। এলিজাবেথের বুক থেকে শাড়ির আঁচল আলগা হয়ে নিচে পড়ে যায়। কোমর সমান ঘন চুলগুলো বিধ্বস্ত ভাবে উঠতে থাকে হাওয়ার তালে তালে। চাঁদের সেনাবাহিনীতে তারাগুলো আকাশে অনুপস্থিতি থাকলেও চারপাশে বিশাল বিশাল অট্টালিকাগুলো থেকে চুইয়ে আসা আলোতে ঝলঝল করছে চারিপাশ। খোলা বারান্দায় খোলা চুলে এলোমেলো ভাবে উঠতে থাকা শাড়ির আঁচল। 22 তলা বিল্ডিং এর ওপর পেছন থেকে ক্রন্দনরত এলিজাবেথকে বিধ্বংসী লাগছে। এলিজাবেথ শূন্যে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। কানিশ পেয়ে গড়িয়ে পড়ছে শ্রাবণের ধারা। এই কান্নার কারণ এগুলো একান্তই ব্যক্তিগত, যা কেউ জানে না। কেউ না, সে আর সৃষ্টিকর্তা ছাড়া। খুব বেলা করে ঘুম ভাঙে এলিজাবেথের। অলস ভঙ্গিতে নড়াচড়া করতে গেলেই শরীরে টনটনে ব্যথা হয়। অনুভব হয় ঢোক গিলতে পারছে না। খুব ব্যথা। মস্তিষ্ক সজাগ হতেই সকল কিছু মনে পড়ে এলিজাবেথের। তপ্ত শ্বাস ফেলে উঠে বসে। কিচেন থেকে শব্দ আসছে। কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ে এলিজাবেথের। স্লিপার পরে ব্যগ্র পায়ে রুম থেকে বের হয় এলিজাবেথ। রূপ কথা তুই তো আমারই জীবনের চেয়ে আরো দামি। বাহ, খুব ভালো গান গাইতে পারেন তো আপনি। তাকবীর টোস্টারে টোস্ট দিয়ে পেছন ফিরে তাকায়। পরনে কিচেন অ্যাপ্রন। এলিজাবেথ ডাইনিং এরিয়ার বুক বেঁধে দাঁড়িয়ে আছে। ছোটের কোণে সন্নিগ্ধতা ফুটে উঠেছে। মেয়েটার মুখে ফোলা ফোলা ঠোঁট, মুখে আরো বেশি কিউট লাগছে। তাকবীর গুড মর্নিং না বলে অমায়িক হাসি দিল। পরপর কাটিং নাইফ দিয়ে পেঁয়াজ কাটতে কাটতে উত্তর দিল,
এই একটু একটু আর কি। এলিজাবেথ আগ্রহ নিয়ে কয়েক কদম এগিয়ে গেল, উৎসুক হয়ে জানতে চাইল। সত্যি? যদি আমি কবি হতাম তবে দুনিয়াতে তুমি ছাড়ার কোনো সৌন্দর্যের দাম থাকতো না। যদি আমি শিল্পী হতাম তবে সকলের হিংসের পাত্র হতে তুমি। এক কাল রাত অতিবাহিত হবার পর সকাল সকালে এলিজাবেথের তনুমনু পুলকিত হয়ে যায়। লাজুক হেসে কিচেন স্পেসে পা রাখতে তাকবির থামিয়ে দিল। এই একদম না। গাল ফুলে কোমরে 2 হাত গুজে দাঁড়ায় এলিজাবেথ, অভিমানী কঞ্চে বলল। কেন? আমি করি। আর অর্ডার দিয়ে দিলেই তো হয়ে যেত। এত কষ্ট করে রান্না করতে গেলেন কেন? তাকবির একটা একটা করে প্লেট সাজাতে সাজাতে সবিনয় উত্তর দিল। প্রথমত তোমাকে খাটানোর জন্য বিয়ে করিনি, দ্বিতীয়ত খুব ইচ্ছে হলো তোমাকে কিছু বানিয়ে খাওয়াতে। আমি রান্না পারি তো। বলেছ। তাকবীরের তাৎক্ষণিক জবাব এলিজাবেথ কিছু বলতে যাবে তার আগে তাকে বলে ওঠে। একটু পর ডক্টর আসবে মাথা ড্রেসিং করানোর জন্য। টেবিলের উপর দেখো নীল প্যাকেটে একটা মলম আছে, ওটা গলায় লাগিয়ে নাও, দাগ উঠে যাবে। ফ্রেশ হয়ে আসো, আমি চা দিচ্ছি, গলার জড়তা চলে যাবে। স্তব্ধ হয়েছে এলিজাবেথ, নির্নিমেষ তাকিয়ে থাকলো তাকবীরের কৃষ্ণ গহ্বরে। গলা ধরে আসে রাতের কথা মনে হতে, অস্পষ্ট স্বরে আওড়ায়। আমি জানি, সব জানি। মুখ থেকে কথা কেড়ে নিল তাকবীর। এলিজাবেথ এবার কেঁদেই দেয়। তাকবীর কিচেন অ্যাপ্রন খুলে এলিজাবেথের সামনে এসে দাঁড়ালো, হেসে নিদারুণ কোমল স্বরে বলল। তুমি না বললে আমি সবকিছু বুঝতে পারি বেশি। এই যে সারা রাত কেঁদে চোখ ফুলিয়ে ফেলা, এইসব সবকিছু বুঝতে পারি আমি। তবু আমি চাই একটা খোলা বইয়ের মতো আমার কাছে নিজের সবটা স্পষ্ট রাখো সবসময়। প্লিজ গোপন করো না কোনো কিছু আমার কাছে কখনোই। দুটো খাতযুক্ত দৃষ্টি মেলে গেল, কণ্ঠে বুঝে এলো কান্নায়। এলিজাবেথের ফ্যাসফ্যাসে আওয়াজে বলল। আমরা দূরে কোথাও চলে যাই। জানোয়ারটা পিছু পিছু এখানেও চলে এসেছে। তাকবীর টেবিল থেকে টিস্যু নিয়ে এলিজাবেথের হাতে দিল, পরপর স্মিত স্বরে বলল। কিছু হবে না লোকেশে, আমি আছি তো। আর 4 দিন পর আমরা এখান থেকে চলে যাব অনেক দূরে। মানতে পারে না এলিজাবেথ, মন কুড়াকতে থাকে। চোখ ভরা অসহায়ত্ব নিয়ে বলে। কান্নার তোর কমে এলো এলিজাবেথের কপালে ভাঁজ। বলল। সে মানুষ না, সাইকোপ্যাথ একটা। আমি সব সামনে নেব, যাও ফ্রেশ হয়ে নাও, একটু পর চেকিং করবো আমরা। তাকবীর ঠোঁট কামড়ে কিছু একটা ভাবলো, অতঃপর বলল। নতুন হোটেল উঠবো দূরে কোথাও, এখানে থাকাটা এখন রিস্ক। কোথায় যাব? কিন্তু এইভাবে আর হাত তুলে থামিয়ে দিল তাকবীর। কিছু ভেসে আসা শব্দগুলোকে মস্তিষ্ক শব্দের খণ্ডিতে অংশকে পুরো শব্দের অংশকে পরিণত করার চেষ্টা করলো। এলিজাবেথের কানেও আবছা আসলো কিছু শব্দ। তাকবীরের তীক্ষ্ণ মস্তিষ্ক খুব সহজেই ধরে ফেলে এটা কিসের শব্দ। হঠাৎ বোমা সতর্ক সংকেত বার্তার সাইরেন বেজে উঠল। এলিজাবেথ কিছু বুঝে ওঠার আগে তাকবীর এলিজাবেথের হাত টেনে ধরে দরজার দিকে ছুটে দরজার অভিমুখে যাওয়ার আগে ঠাস। টিক 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 টাইমারের অন্তিম সময়ে যখন ঘনিয়ে আসে ঠিক তখনই বিকট শব্দে বিস্ফোরিত হয় এয়ার হোস্টেলের বেসমেন্ট। কেঁপে উঠল 40 তলা বিশাল আকৃতির দালান। মিলি সেকেন্ডের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয় পরিত্যক্ত বেসমেন্ট। বিস্ফোরক কেন্দ্রিক স্থান ছাড়া আশেপাশে তেমন কোনো ক্ষতি হয়নি, ছোট্ট বোমা বিধায়। অগ্নিকাণ্ড বিস্তৃত লাভ করার আগে অটোমেটেড ফায়ার সেফটির স্প্রিংকলার সিস্টেম থেকে পানি পড়তে শুরু হয়। ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসতে থাকে পরিস্থিতি। হোস্টেল স্টাফরা দ্রুত পরিস্থিতি অনুকূলে আনার চেষ্টা লেগে পড়ে। পুরো হোস্টেলে অ্যানাউন্সমেন্ট করে দেওয়া হয় আতঙ্কিত না হবার জন্য। বিস্ফোরণের সময় তাকবীর হৃদয়ের জ্ঞান হারিয়ে এলিজাবেথকে বৃক্ষপটে চেপে ধরে। এলিজাবেথও তাকবীরের বুকের অংশের শার্ট খামচে ধরেছিল। তখন ভেবেছিল আজই হয়তো তাদের জীবনের অন্তিম দিন। যখন পরিস্থিতি স্বাভাবিক এবং নিজেদেরও অক্ষত অনুগত হলো তখন দুজনেই হতচেতন হয়ে ফেরে। হাতের বাঁধন আলগা করে তাকবীর। এলিজাবেথও চকিত সরে আসে তাকবীরের বুক থেকে। কিছুটা লজ্জিত হলেও শরীর ছেড়ে দেয় মেঝেতে। আটকে রাখা নিঃশ্বাস একদমই ছেড়ে হাঁপাতে থাকে। তাকবীর এদিক সেদিক তাকিয়ে কিছু খুঁজল, পরপরই শব্দ অনুসরণ করে বাইরে গিয়ে দেখতে পেল দরজার বাইরে একটা ছোট্ট ডিভাইস রাখা। এটা থেকেই এতক্ষণ টিকটিক শব্দ আসছিল। অমায়িক হাসি লেপ্টে থাকা চোয়ালে উদয়মান হয় ক্রোধ। পাপ দিয়ে পিষে দেয় ডিভাইসটে। শক্ত দেয়ালে ভিতরে প্রবেশ করতেই
উদ্যতার। বাড়ি ধারা তলিয়ে যায় বহমান মন্তর শীতলতা এলিজাবেথের, ঝর্ণার প্রবাহের মতো মাধুর্য ও কোমলতায় মোড়ানো মুখশ্রী দেখে, যা ঝর্ণার প্রবাহের মতোই শীতল মনোমুগ্ধকর এবং স্বস্তি এনে দেয় উথাল পাথাল তরঙ্গে ভাসিয়ে যাওয়া মন অশান্ত সাগরের খড়খড়ের ওপার। ভোরের সূর্যের প্রথম কোমল আলোর মতোই মায়াবী মুখ এক ধরনের নতুন আশা এবং আনন্দের প্রতীক নিয়ে এলিজাবেথের আগমন তাকবীরের শুকিয়ে খাখা হয়ে যাওয়া বুকে ঠোঁটে ফুটে উঠে আবারও সেই অমায়িক হাসি। ওটা কি ছিল? বোমা ব্লাস্ট হয়েছে। নেমে যাওয়া আতঙ্ক আবারও তিত্তির করে উদিত হয় এলিজাবেথের অবয়বে। গলা কাঁপতে থাকে, বলল, কোথায়? আমরা তাকবীরের অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক এবং গম্ভীর, অবিলম্বে আওড়ায়। এটা ছোট বোম ছিল, মাইক্রো চার্জ বলা হয় এটাকে। এই ধরনের বোমাগুলি খুব ছোট আকৃতির এবং বেশিরভাগই তৈরি করা হয় যাতে একটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে প্রভাব ফেলে। তাছাড়া আশেপাশের তেমন কোনো ক্ষতি হয় না, চিন্তা করো না, আমরা সেফ। এলিজাবেথ যেন এখনো ঘোরের মধ্যেই পড়ে আছে, তাই মনের মধ্যে আর কোনো প্রশ্ন জাগলো না। মস্তিষ্ক এখনো সে বিকট শব্দ থেকে বের হতে পারেনি। তাকবীর রুমের অভিমুখে পা বাড়ালে পেছন থেকে তেড়ে আসে এলিজাবেথের অদ্ভুত প্রশ্নবান। কি এখনো বেঁচে আছি? পা থামে তাকবীরের, বুক ফেটে হাসি আসে, তবে হাসলো না। বুঝতে পারলো এলিজাবেথ এখনো আতঙ্কের মাঝে রয়ে গিয়েছে। সামনে এগিয়ে যেতে যেতে সবিনয় প্রতিউত্তর করল, জান্নাত বা জাহান্নাম, কোথায় এবিআর এয়ার হোটেল নেই এলো গেছি। ঘর থেকে বের হও। বের হবার পন্থা হিসেবে নিজের হাত নিজেই চিমটি কাটল এলিজাবেথ। চোখে মুখ বিকৃত করে ওঠে, দাঁড়ায়, ছুটে যায় রুমে। দেখতে পায় তাকবীর তার জামা কাপড় লাগেজ রাখছে। এলিজাবেথ ছুটতে গিয়ে বাধা দিল। আরে আরে কি করছেন? হাত থামে না তাকবীরের, কাজে অটল থেকে বলল, আমরা এখন এই হোটেল থেকে চলে যাব, ফ্রেশে আসো, আমি সব গুছিয়ে নিচ্ছি। এই জায়গা আর এক মুহূর্তের জন্য সেফ নয় আমাদের জন্য, গো ফাস্ট। এলিজাবেথ আর কথা বাড়ায় না, তাকবীরের কথা মতো ফ্রেশ হতে চলে যায়। তাকবীরের লড়াটের মধ্যে দুই ভাগে বিভক্ত হয় সূক্ষ্ম চিন্তার ভাষায়। বেরিয়ারের অপোজিট বিল্ডিং এর ওপর কাছের জানালার সামনে দাঁড়িয়ে আছে এক বিধ্বংসী মানব, যেখান থেকে শহরের মনোরম দৃশ্য দেখা যায়। ব্যস্ত শহরের মানুষগুলো কিভাবে ছুটে চলছে, ধুলো উড়িয়ে চলে যাওয়া নামি দামি গাড়িগুলো, তবে পৈশাচিক আত্মা মানবের শূন্য দৃষ্টি শুধু হোটেল বের এয়ার থেকে এই মাত্র বেরিয়ে যাওয়া একটা রোলস রয়্যালসের গাড়ির দিকে। গাড়িটি হোটেল সীমানা পেরিয়ে যেতেই অট্টহাসিতে উঠে মানবটি। কাচের গ্লাস গলিয়ে ভেতরে দুটি ছড়িয়ে দিচ্ছে আলোক রশ্মি। সেই সূর্যের তীর্যক রশ্মিগুলো এসে আশ্রে পড়ছে রিচার্ডের শরীরে। রিচার্ড যেন আলো বিস্তরণে বাধা দিচ্ছে তাদের, তবুও তারা বাধাহীন শরীরের পাশ ঘেঁষে ঠেলে ঠুলে প্রবেশ করছে ভেতরে, যার ফলস্বরূপ পেছন থেকে রিচার্ডকে সূর্য দেবতার মতো লাগছে। পেছনে ন্যাসল, লুকাস আর আলাদিন দাঁড়িয়ে আছে মলিন মুখে। তিনজনই ঘুমে ঢলছে। রিচার্ডের মতো তারাও সারা জাগ্রত ছিল। কালো জ্যাকেট ও প্যান্টে রিচার্ডকে বরাবরের মতন গম্ভীর এবং রহস্যময় করে তুলেছে। তবে এই লুকে পেছন থেকে মনে হচ্ছে কোনো বড় কোম্পানির সিও দাঁড়িয়ে আছে, প্রজেক্টের দুশ্চিন্তায় মত্ত হয়ে আছে। তবে তেমনটা মোটেও না। ঠোঁটের আগায় জড়ো হাসিগুলো জাল বুনেছে ষড়যন্ত্রের। রিচার্ড চোখ বন্ধ করে কিছু ভাবছে এবং মুখে চড়ো হাসি যেন অট্টহাসিতে ফেটে পড়ছে। শরীরে ভাব ভঙ্গি এবং অট্টহাসি এক ধরনের গোপন বিজয়ের ইঙ্গিত দিচ্ছে। এ যেন সে তার নিজের অর্জনে অথবা নিজের ভেতরে কোনো নৃশংস উন্মাদনার মাতোয়ারার শক্ত চলে বিড়বিড় করল, ইউ হ্যাভ টু রিগ্রেট ফর ইউর ডিসিশন। রিচার্ড পেছনে ঘুরে তা দেখে আলাদিন এক প্রকার দৌড়ে আসে, আগ বাড়িয়ে জানতে চাইল, বস ঘুমাবেন তো? আপনি বললে এখানেই রুম বুক করছি। রিচার্ডের লম্বা লম্বা পায়ের স্বতঃস্ফূর্ত কদম গুরুগম্ভীর কণ্ঠস্বর বলল, আন্ডারগ্রাউন্ডে যাব, নতুন কি মাল বেরিয়েছে একটু দেখে আসি। রিচার্ডের সাথে নির্মাকৃতি আলাদিনের ছুটতে হচ্ছে চেহারা মলিন স্মিত স্বরে বলল, এখনই যেতে হবে? ইয়ে মানে কাল থেকে ঘুম নেই আপনার, এত দূর জার্নি করে আসলেন। পায়ের গতিয়ে
কমিয়ে থামে রিচার্ড। শক্ত চোখে তাকালো আলাদিনের দিকে। রিচার্ডের শশব্যস্ত বিদ্যুৎ বেগী চাউনি দেখে চোয়াল ঝুলে গেল আলাদিনের। রিচার্ডের চোখে মুখে কাঠিন্যতার সঙ্গে চোয়াল ক্রোধে মটমট করতে থাকে। লঘু দেহি আলাদিনের ওপর ঝুঁকে চিবিয়ে চিবিয়ে বলল, আমার লাইনে থাকতে হলে বিশ্রাম জিনিসটা কি তা ভুলে যেতে হবে। সুখ দুঃখ বর্জন করে নিজেকে পাথর বানাতে হবে, যেন মনে কখনো ব্যথা না লাগে। অক্লান্ত পরিশ্রম করে মানসিক ক্লান্তি আর একগুঁয়েমি দূর করতে হবে। এত পরিশ্রম করতে হবে যে কখনো ক্লান্তি অনুভূত না হয়। আবেগহীন বা সংবেদনশীলতাহীন হয়ে মানব শরীরকে যান্ত্রিক মেশিনে কনভার্ট করতে হবে। গট ইট? পরপর 3 বার শুকনো ঠোক গিলে আলাদিন। সেই হারিয়ে তড়িঘড়ি করে কয়েকবার মাথা ছেঁকায়। ফ্রেশ হয়ে আসছি। বলেই রিচার্ড চলে যায়। ফুস করে নিঃশ্বাস ছাড়ে আলাদিন। তাকালো ন্যাসো আর লুকাসের দিকে। দুজনের মধ্যে কোনো রকম হীনমন্যতা দেখা গেল না, খুবই স্বাভাবিক তারা। আলাদিন এবার হতাশার দীর্ঘশ্বাস ফেলে। খুব করেই বোধগম্য হয়ে যায় যান্ত্রিক মানবের সাথে এরাও যান্ত্রিক মেশিনে রূপান্তরিত হয়েছে। এই আলু। ক্ষিপ্ত হলো আলাদিন, তবুও এবার প্রকাশ হতে দিল না। শূন্য অভিব্যক্তিতেই তাকায় লুকাসের দিকে। লুকাস পূর্ণিমার চাঁদের মতো ঝকঝকে 24 কপাটি বের করে এগিয়ে আসছে তার দিকে। আলাদিন ধরাশায়ী গলায় জবাব দিল, আমাকে এই নামে ডাকা বন্ধ করুন। তোকে তো আমি আলুই রাখবো। এইবার যা হবার হোক। তোর নামটা খুবই ভালো রে আলু। মানে? কারণ আলু হচ্ছে রয়্যাল সবজি। শীত গ্রীষ্ম বর্ষা কখনোই ছেড়ে যায় না। চোয়াল শক্ত হয়ে এলো আলাদিনের। দাঁতে দাঁত পিষতে পিষতে রুষ্ট গলায় বলল, প্রথম প্রেমে পড়লে যেমন গুলশানকেও আমেরিকা মনে হয়, তেমনই আপনারও আলাদিনকে আলু মনে হচ্ছে। শালা, তুই কি আমাকে অপমান করলি? জিভ কাটে আলাদিন তড়িঘড়ি করে উত্তর দিল, না না, সেই শব্দ আমার কাছে কি। লুকাস তাসরা নজরে এক পলক ন্যাসোর দিকে তাকালো। ন্যাসো বিরক্তি মাখা মুখ নিয়ে ওদের দিকে তাকিয়ে। ন্যাসো অত্যন্ত ধৈর্যবান একজন, সবসময় সবকিছু ঠান্ডা মাথায় অবজার্ভ করবে। লুকাস আবারও দৃষ্টি ফেরা আলাদিনের দিকে। ছোট সাইজের আলাদিনকে প্রথম দিন থেকে তার কাছে মোটু পাতলু জনের মতো লাগত। চেহারা আকৃতি গঠনও কিছুটা তেমনই। এই তিক্ততার মাঝেও একটু এন্টারটেইন করাই যায়, এতে মন্দ হয় না। আলু। বিরক্তি চ উচ্চারণ করে প্রতি উত্তর করলো আলাদিন। ঠোঁট কামড়ে হাসলো লুকাস। পরপর গলায় গাম্ভীর্য এনে বিদলামি করি বলল, মেজাজ খারাপ? প্রচুর ঘুম পাচ্ছে। লুকাস ফেক হাম তুলে মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, আমারও। থেমে গুরু গম্ভীর গলায় অপ্রত্যাশিত হাসকে ভয়েসে বলল, I am depressed, you are depressed. Let's get undepressed. নিস্তব্ধ কক্ষে যেন বোমা বিস্ফোরণ হলো এবার। ন্যাসোর চোয়াল ফাঁক হয়ে যায় বিস্ময়। আলাদিন এবার সংযম হারায় ভয় লুকাসের দিকে শক্ত চোখে তাকিয়েও আবারও কি মনে করে দৃষ্টি পরিবর্তন করে তুষ্টে এসে বলল, আপনার কি মনে হয় আমেরিকা এত ফর্সা ফর্সা মেয়ে রেখে আপনার মতো কালো মানিকের কাছে যাব? সরি ব্রো, আই এম নট ইন্টারেস্টেড ইন ব্লক। লুকাসের চোখ বড় বড় হয়ে যায়। রং নিয়ে টিটকারি সে একদমই সহ্য করতে পারে না। তেড়ে গেল আলাদিনের কাছে। 4.5 ফুটের আলাদিনকে শক্ত দানবীয় এক হাত দিয়েই শার্টের কলার চেপে ধরে উপরে তুলে ফেলে। আলাদিনের শরীর শূন্যে, চোখ মুখে স্পষ্ট আতঙ্ক, গলায় দাগ বসে যাচ্ছে। লুকাস আগুন বর্জন করলো কথায়, চোখে জ্বলছে ক্রোধের অগ্নি। আমাকে কালো বলছিস শালা? জানিস আমাদের তামিলনাড়ুতে এটা ঐতিহাসিক রং, যুগ যুগ ধরে বিস্তার হচ্ছে, আসছে সবার মাঝে। আলাদিনের চোখ প্রায় উল্টে যাবার এমন ভাব। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে এবার ন্যাসো এগিয়ে গেল, লুকাসের হাত থেকে আলাদিনকে ছাড়ায়। আলাদিন নিচে পড়ে গেল, গলা ধরে কাশতেই থাকে। নিঃশ্বাস নিতে না পারার জন্য সমস্ত শরীর অসাড় হয়ে আসছে। হাঁপাতেই থাকে লুকাসের, তবুও রোজ কমে না। জানিস আমার গায়ের রং, এই রং নিয়েও কত মেয়ে আমাকে প্রপোজ করেছে। ওটা জাতীয় পুরস্কার পাওয়ার পর লোকা। থতমত খেয়েছে লুকাস। থমথমে দৃষ্টি নিক্ষেপ করে ন্যাসোর দিকে বলল, নেসো তুমিও?
ঘাড় ঘুরিয়ে ঠোঁট কামড়ে হাসলো ন্যাসা। তবে গুরুগম্ভীর মুখশ্রিত তা স্থায়ী হলো না বেশিক্ষণ। অতঃপর দুজনের দিকে তাকে গমগমে গলায় বলল, নিজেদের মধ্যে এভাবে ঝগড়া করার কোনো মানে হয় না। বস যে কাজ দিয়েছে তা কর, মরতে না চাইলে। হনহনিয়ে চলে যায় ন্যাসা। তপ্ত শ্বাস ফেলে লুকাস। সামনে এক পা বাড়িয়েও আবার পেছনে ফিরে তাকালো নিচে পড়ে থাকা আলাদিনের দিকে। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস বের করে পেছনে ঘুরে দুর্বল আলাদিনকে কাঁধে তুলে নিয়ে আবারও হাঁটা দিল সামনে। লস অ্যাঞ্জেলেসের একটা চিপা গলি থেকে বেরিয়ে খোলা রাস্তায় আসলো রিচার্ডরা। ভেতরে গাড়ি নেওয়া যায় না, রাস্তা সরু, তাই ওরা এখানে গাড়ি রেখে ভেতরে গিয়েছিল। রিচার্ডের পরনে সবসময়ের মতো একটি কালো স্যুট এবং স্যুটের কলারের অংশ কালো, যা ভেতরে কালো রঙের শার্টের সাথে তীব্র কন্ট্রাস্ট তৈরি করেছে। এই রঙের বিপরীত রিচার্ডের চরিত্রকে আরো রহস্যময় এবং জটিল করেই তোলে সবসময় মতন। কালো শার্ট, কালো বেল্ট এবং কালো প্যান্টের সাথে ওর লুকটি পুরোপুরি ছিমছাম এবং মার্জিত, যা রিচার্ডের চরিত্রের উচ্চ পর্যায়ে ভিলেনের লুককে পূর্ণতা দিতে সক্ষম। গাম্ভীর্যতায় মোড়ানো, ঠান্ডা এবং গভীর দৃষ্টি মানসিকতার গোপন শক্তি ইঙ্গিত দেয় রিচার্ডের। কপালের দু পাশে দিয়ে চুলগুলো বিছিয়ে আছে, এলোমেলো থাকার কারণে আজ কানের নিচে ধনুকের ফলা ট্যাটুটি সুস্পষ্ট উদয়মান। হঠাৎ করে রিচার্ডের মস্তিষ্ক অজানা কারণেই কোনো কিছু একটার ইঙ্গিত দেয়। তার ষষ্ঠ ইন্দ্রিয় কিছুর আভাস দিচ্ছে। রিচার্ড তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে আশেপাশে। হঠাৎ করে একটা অর্ধনগ্ন মাতাল মেয়ে রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় ডুলতে ডুলতে রিচার্ডের ওপর এসে পড়ে। সঙ্গে সঙ্গে রিচার্ডের চেহারায় হিংস্রতায় ফুটে উঠল। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরচারিত পৈশাচিক আত্মায়। ধাক্কা মেরে মেয়েটিকে গা থেকে ছুঁড়ে ফেলে। কোটের ভেতর থেকে গান বের করে মেয়েটির দিকে তাক করে। ট্রিগারে প্রেস করতেই হিংস্রতা প্রভাবে পিড়পিড়িয়ে ওঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক। ইউ ব্লাডি বিচ। পেছন থেকে ছুটে আসে মেয়েটির বয়ফ্রেন্ড। সেও ড্রাঙ্ক, তবুও কন্ট্রোলে। রিচার্ডের গান পয়েন্টের সামনে দুহাত মেলে দাঁড়িয়ে বলতে থাকলো, Hey man, hey, drop the gun. She is my girlfriend. Sorry bro. ব্যাপারটা এতই দ্রুত ঘটেছে যে লুকাস ন্যাসো দুজনই হতভম্ব। আলাদিনের চেহারা দেখার মতো হওয়া হয়ে আছে। ভয় ভেতরে চুপসে গিয়েছে একদম। এই ভরা প্লেসে মার্ডার করা মানেই হট নিউজ। আর নিউজে খবরটা নিশ্চয়ই লাখ ভ্যাগাস যাবে। যদিও কোনোভাবে মাফিয়া লিডার আলেক্সের কাছে রিচার্ড আমেরিকায় আসার খবর যেতে পারে, তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হতে দেরি নেই। আলাদিনের বডিগার্ডরা সংকীর্ণ হয়ে তাকিয়ে আছে তার পানে। হঠাৎ কি মনে করে রিচার্ড গান নামিয়ে ফেলে। বন্দুকের সরু নলের ইশারায় ছেলেটিকে বলে চলে যেতে। ছেলেটিও এক মুহূর্ত সময় ব্যয় না করে মাতাল মেয়েটিকে তুলে নিয়ে সঙ্গে সঙ্গে স্থান ত্যাগ করে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ে আলাদিন। রিচার্ডের চোয়াল প্রতি মটমট করছে। খোলা উত্তপ্ত আকাশের নিচে উত্তপ্ত খড়খড়ে মরুভূমির মতন গালের মধ্যে ভাগের কাটা দাগ। রোদের সাথে যেন চুক্তিতে আবদ্ধ হয়েছে। দুজনেই চকচক করছে। গা থেকে কোট খুলে পাশের ওয়েস্ট বিনে ফেলে দিল রিচার্ড। ন্যাসো গিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসল। লুকাস ডোর খুলে দেয় রিচার্ডের জন্য। গাড়িতে উঠতে গিয়েও থেমে যায় রিচার্ড। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছে কোনো গড়বড় আছে। লুকাসের দিকে তাকিয়ে চোখে চোখে কিছু একটা বোঝালো রিচার্ড। লুকাস মুখে কোনো প্রতিউত্তরই করলো না, শুধু চোখের পলক ফেলল। অতঃপর নিজে আগে গিয়ে গাড়িতে বসল। ন্যাসো লুকাসকে রিচার্ডের জায়গায় বসতে দেখে ভ্রু কুঁচকে পেছনে তাকালো। রিচার্ড একইভাবে ন্যাসোকেও কিছু বোঝায়। এরপর সুযোগ বুঝে নিজে গাড়ি থেকে দূরে সরে গিয়ে রিচার্ড দাঁড়ালো। আলাদিন কিছুই বুঝতে পারছে না ওদের কর্মকাণ্ড। দূর থেকে দাঁড়িয়ে শুধু বোকার মতো তামাশাই দেখছে। রিচার্ড দূরে সরে যেতে অপর পাশের ডোর দিয়ে ন্যাসো লুকাস লাফ দিয়ে বেরিয়ে গেল। ওরা দূরে গিয়ে ছিটকে পড়তে গমগমে ব্যস্ত রাস্তা প্রকম্পিত হলো। গাড়ির পার্টস গুলো শূন্যে উঠতে থাকে। বিস্ফোরণের সাথে সাথে গাড়িতে আগুন ধরে যায়। ধোয়া কুণ্ডলী গুলো স্বচ্ছ আকাশে আধা নামিয়ে আনে। বিস্ফোরণের শব্দে তীব্রতায় আতঙ্কিত হয় সকলে এবং আশেপাশের পরিবেশ কেঁপে উঠল। আশেপাশের মানুষও অন্যান্য যানবাহনগুলো দ্রুত নিরাপত্তা দূরত্ব বজায় রেখে দূরে সরে যায়। মুহূর্তের মধ্যে ছিমছাম পরিবেশ রণক্ষেত্রে পরিণত হলো। রিচার্ড শিকারী দৃষ্টি এদিক সেদিক তাকাতে থাকে। সুগভীর নিকট সমুদ্র নীল চোখ হতে
অগ্নিশিখা বিচ্ছুরিত হচ্ছে। হঠাৎ চোখ আটকায় সামনে একটি বাইকের দিকে। রিচার্ডের তীক্ষ্ণ দৃষ্টি তার উপর যেতে তৎক্ষণাৎ হাতে থাকা ছোট্ট রিমোট জ্যাকেটের ভিতরে ঢুকে বাইক স্টার্ট দেয় লোকটি। লুকাসেরও কালো জামা হাওয়ায় লোকটি ভেবেছিল লুকাসই রিচার্ড। লুকাস যখন গাড়ির ভেতরে ঢুকে তখনই সামনে দিয়ে একটা ট্রাক যায়, যার কারণেই দেখতে পায়নি রিচার্ড যে পেছনে সরিয়ে গিয়েছিল। কাজ হয়েছে ভেবে রিমোট প্রেস করে আর ব্লাস্ট হয়ে যায়, কিন্তু সে জানতো না তার আগে লুকাস আর ন্যাসো গাড়ি থেকে নেমে গিয়েছিল এবং রিচার্ড সকল প্ল্যান বুঝে গিয়েছিল। ভাবতেই পারেনি রিচার্ডের বাজ পাখি এই নজরে পড়ে যাবে। আলাদিন যেন এখনো ঘোরের মধ্যে আছে। তার ঘোরের মধ্যে দিয়েই রিচার্ড পাশের একটি ক্যাফের সামনে থেকে বাইক নিয়ে ছোটে ওই বাইকটির পেছনে। ন্যাসো ও লুকাস রিচার্ডের পিছু নেবার আগে রিচার্ড ধুলো উড়িয়ে মুহূর্তের মধ্যে স্থান ত্যাগ করে। আলাদিন নিজেকে ধাতস্থ করে পরপর 3 বার চোখ গিলে গিয়ে দারুণ ন্যাসোর পাশে চুপসানি গলায় বলল, উনি এত রাফলি বাইক চালাতে পারে?